হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সলভ করব তোমাদের সাথে, সেটা হচ্ছে ডাব্লিউবি টেট এক্সাম, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে আমাদের টেট মহোৎসব হয়ে থাকে বা টেট পরীক্ষা হয়ে থাকে বলতে পারো। প্রাইমারি টেট পরীক্ষা 2023 যেটা অনুষ্ঠিত হয়েছিল 24 তারিখে, 24শে ডিসেম্বর। তার মধ্যে ম্যাথের যে কোশ্চেন্স গুলো বা গণিতের যে প্রশ্নগুলো ছিল তার সলিউশন আমরা এই ভিডিওতে দেখব। প্রতিবারের তুলনায় এবছর একটু উল্টোপাল্টা, একটু আলাদা ধরনের কোশ্চেন এসছে। সবাই এটা নিয়ে হইচই চারিদিকে পড়ে গিয়েছে। যে কোশ্চেনের লেভেল একটু আলাদা রকমেরই এসছে। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব, কি ধরনের কোশ্চেন এসছে এবং ফার্দার এই কোশ্চেন সলিউশনস গুলো দেখো এবং কিভাবে পরবর্তীতে তাহলে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। শুধু এটা পরীক্ষা নয়, এছাড়া আমরা এর আগে ডাব্লিউবিসিএস ও পরীক্ষা ও কোশ্চেনও দেখতে পেলাম অন্যান্য সাবজেক্টগুলো, এবং এইভাবে করে চেঞ্জেস কিছু না কিছু অবশ্যই আসবে। সেগুলো নিয়েও আলোচনা একটু করে নেবো যে কিভাবে পরবর্তীতে পড়বে। তো সবার আগে আমরা দেখে নেবো এর যে সলিউশন। পরীক্ষাটা কেউ দিয়ে থাকুক চায় না দিয়ে থাকুক, ম্যাক্সিমাম জনই হয়তো এই পরীক্ষাটা দিয়েছো, টেট পরীক্ষাটা অনেকেই দেয়, কিন্তু যারা দেওনি তারাও চাইলে একটু সলিউশনস গুলো, যেহেতু ম্যাথ আমাদের অন্যান্য পরীক্ষাতেও আসে, তো সলিউশনস গুলো একটু দেখে নিতে পারো। তোমাদের কিন্তু এখান থেকে হেল্পই হবে। ওকে, দেখো, প্রশ্ন আমাদের এরকম যেরকম আছে 91 নাম্বার থেকে, এবং এখানে না আমি শুধুমাত্র ম্যাথের মধ্যে থেকে 3-4টে কোশ্চেন ছিল যেগুলো পেডাগজির উপর ডিপেন্ড করে, চাইল্ড পেডাগজি যেটা থাকে পার্ট। তো সেগুলো আমি নিইনি, কারণ ওগুলোর আমার অতটা ডেপথ নলেজ নেই। পেডাগজি একটু পড়তে লাগে সেই জিনিসে। আমি শুধু ম্যাথের যেটা কোর ম্যাথমেটিক্স এর পার্ট, সেটারই সলিউশন তোমাদের সাথে শেয়ার করবো এখানটায়। দেখো, 91 নাম্বার কোশ্চেন যেটা ছিল বলছে দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বারস। হোল মানে কি, প্রথমে বুঝতে হবে দুটো অখণ্ড সংখ্যা। দুটো অখণ্ড সংখ্যার কি বলেছে, গুণফল কত দেওয়া আছে, 552 দেওয়া আছে। আর বলছে দ্য স্মলেস্ট পসিবল সাম অফ দিস নাম্বারস, এবং এই সকল নাম্বার গুলোর স্মলেস্ট পসিবল সাম মানে সব থেকে ছোট্ট পসিবল বা সম্ভাব্য কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি, মানে সব থেকে ছোট সমষ্টি বের করতে হবে। তো দেখা যাক কি বলছে। দুটো হোল নাম্বার মানে দুটো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো, 0 থেকে শুরু হবে, 0 1 2 এইভাবে করে চলছে। এটা হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা বা সেট অফ বলা হয় হোল নাম্বারস। আর যদি 1 থেকে কাউন্ট করো তাদের স্বাভাবিক সংখ্যা বলে, 0 ঢুকে গেলে ওটা হোল নাম্বার হয়ে গেল বা অখণ্ড সংখ্যা। তো এই দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 552, তাহলে স্মলেস্ট পসিবল কি কি হতে পারে, দেখো গুণফল। তাহলে 552কে আমাকে ভাঙতে লাগবে। আমি এটাকে কি কি ভাবে ভাঙতে পারি, 552কে দেখো, আমি 2 দিয়ে যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দুনা 4, হাতে থাকলো 1 15, 2 7 14, 2 6 12, 2 1 কে 2, এখানে কাটলাম, 2 3 6, 2 8 16, 2 দিয়ে করলে এটাকে হচ্ছে তোমার 2 6 12, 2 9 18, আর 2 দিয়ে তো যাবে না, আর 3 দুনা 6, 3 তিরিকে 9। তো এই কটাই হচ্ছে। তার মানে দেখো, তুমি 552কে তুমি কিভাবে কিভাবে লিখতে পারো। প্রথম তো আমি লিখতে পারি 1 ইন্টু 552, 1 আর 552 গুণ করে 552 আসবে। তারপর আর কি কি হতে পারে, দেখো 552কে আমি 2 ইন্টু 276 লিখতে পারি, 2 ইন্টু 276 করতে পারি। আমি 2 দুনা 4, 4 ইন্টু 138 লিখতে পারি। আমি 2 দুনা 4 দুনা 8, 8 ইন্টু আমি 69 লিখতে পারি। ওকে, আর কি কি লিখতে পারি, দেখো 2 দুনা 4 দুনা 8, 8 8 3 24, 24 ইন্টু আমি 23 আমি এদেরকে লিখতে পারি। ঠিক আছে, তো এইভাবে করে যদি আমরা সিকোয়েন্সে চলতে থাকি, তাহলে কি হবে, আমাদের অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, আমাদের অনেকটা সময় লাগবে, বাট আমরা চাই না যে আমরা ততটা সময় লাগুক। তাহলে আমরা কি করতে পারি, দেখো দুটো, এখানে আমি এই কনসেপ্টটা ইউজ করো, দেখো বোঝার চেষ্টা করো যে দুটো সংখ্যাকে গুণ করে তুমি একটা সংখ্যা পাচ্ছ, তো তাদের সমষ্টি মিনিমাম হবে বা সব থেকে কম তখনই হবে যখন সেই সংখ্যা দুটো, ঠিক আছে, বলতে পারো যে এটার মাঝামাঝি থাকবে। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, যে সংখ্যা দুটোর ডিফারেন্সটা কম হবে। যেমন তুমি দেখো, প্রথমে 552 আর 1 যোগ করলে, তুমি 552 আর 1 যোগ করলে 553 পাচ্ছ, অনেকে এটা টিক দিয়েছে, কিন্তু 553 না, কারণ আমি যদি পরেরটা আবার দেখি, তাহলে 276 আর 2 যোগ করলে তো 278 হয়, সেটা তো এর থেকে ছোট। তো এইভাবে করে দেখো ছোট হচ্ছে, 138, 2 এ 40, 142, আবার যোগফলটা ছোট হয়ে গেল। তো এটা ছোট হচ্ছে, দেখো উপরের দিক থেকে যোগফলটা ধীরে 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 ছোট হচ্ছে, হতে হতে 24 ইন্টু 23 আসলাম। এরপর আরো সংখ্যা হতে পারে, তুমি বলে স্যার এখানে কি শেষ, না আরো হবে, কেন হবে, আমি যদি 2 3 6 নিই, তাহলে 23 দুনা 46, 46 দুনা ওটার সাথেও আরেকটা উৎপাদক হবে। বাট আমি বলতে চাইছি যে এদের যোগফলটা তখনই কম হবে যখন যে দুটো সংখ্যাকে গুণ করে তুমি 552 পাচ্ছ, এদের মধ্যেকার ডিফারেন্সটা সব থেকে কম আসবে। তো সেটা কোথায় কম হবে, 23 আর 24, দেখো এখানটায় 24 ইন্টু 23 এর মাঝখানে ডিফারেন্সটা সব থেকে কম, 1 এর ডিফারেন্স। এর পরেরটা যখন তুমি যাবে আবার বাড়বে।
তো এই দুটোই হচ্ছে, এটাই যোগ করলে পরে 24 আর 23 যোগ করলে 47 পাওয়া যায়। এটাই হয়ে যাবে সব থেকে কম বা স্মলেস্ট পসিবল সমষ্টি, ঠিক আছে। ইন দ্য ফলোইং প্যাটার্ন, এই একটা নিচে প্যাটার্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মিসিং টার্ম বের করতে হবে। কি বলেছে এখানটা, এখানে আমাদেরকে বের করতে হবে মিসিং টার্ম। এক মিনিট, ওকে। তো তোমাদেরকে এখান থেকে এটা মিসিং টার্মটা বের করতে হবে, মানে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি থাকবে। তো এখানে কত আছে, 11 আছে আর 9, যোগ করি 11 আর 9 20, 20 দুনা 40, তাই দেখা যায় এখানে তাই হয় কিনা। কিন্তু যদি আমি এখানে করি 121 আর 9 এর স্কোয়ার রেখেছি, কিন্তু 15 5 22, তাহলে তো হচ্ছে না ভাই। কিন্তু যদি 11 স্কোয়ার করি তাহলে আমি দেখতে পাবো 121 হয়, আর 9 এর স্কোয়ার হয় 81। মাইনাস করলে কি হয় দেখি তো, 0, 8 এর পরে 4 12 মিলে যাচ্ছে, 121 থেকে 81 বাদ দিলে 40, 15 এর স্কোয়ার হয় 225, 7 এর স্কোয়ার হয় 49, বাদ দিই, 9 এর পরে 6 15, হাতে থাকলো 1, 4 একে 5, 17 5 22 মিলে গেল। তাহলে এটা হবে 25 এর স্কোয়ার 625 মাইনাস 21 এর স্কোয়ার হয় 441। 1 এর পরে 4 5, 4 এর পরে 8 1 এর 4 5, 4 এর পরে 8 12, 4 একে 5 আর একে 6 184। এটা আমাদের এখান থেকে উত্তর চলে আসবে। তারপরেরটা দেখো বলছে দ্য সাম অফ এনি টু হোল নাম্বার, দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি ইজ আ হোল নাম্বার, সবসময় হোল নাম্বার হবে, মানে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটা অখণ্ড সংখ্যাই আসবে। লাইক আমি যদি মনে করো বলি 3 আর 5, বলছে 3 আর 5 যোগ করলে যেটা পাবো সেটা একটা অখণ্ড সংখ্যাই হবে। যেমন 0 আর 3 যোগ করলে তুমি 3 পেলে, তো এই যে এই জিনিসটা, সেটাকে কি প্রপার্টি বলে, সেটাকে কমিউনিকেটিভ প্রপার্টি বলে, বিনিময় ধর্ম বলে, নাকি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে, নাকি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে, নাকি ক্লোজার প্রপার্টি বলে। তো এই ধরনের প্রপার্টিকে আমাদের বলা হয় দেখি কি, ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম। মানে তুমি সেই জিনিসটাকে এরকম করে ভাবতে পারো, ক্লোজার মানে বদ্ধতা, মানে কি তুমি যাই করো না কেন ওর সাথে যতই যোগ দিচ্ছ না কেন ওদের মধ্যেই পড়ছে, যাই যোগ করো না কেন ওই ঘরের মধ্যেই আসছে। তো দুটো দুটো অখণ্ড সংখ্যার যোগ করছে, আবার অখণ্ড সংখ্যা হচ্ছে, তাহলে বদ্ধ, ক্লোজের মধ্যে, ওর বাইরে যাচ্ছে না। তো দ্যাট ইজ ক্লোজার প্রপার্টি বলতে পারো, বা বদ্ধতা ধর্ম এটাকে তোমরা বলবে। আচ্ছা, নেক্সট যদি আসি পরেরটাতে, বলছে এক্স অ্যান্ড ওয়াই আর টু হোল নাম্বারস, এক্স আর ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স ওয়াই এর থেকে ছোট, তাহলে এক্স ও ওয়াই এর গসাগু কি হবে। তো দুটো অখণ্ড সংখ্যা, আমি মনে করো একটা অখণ্ড সংখ্যা 2 আর একটা অখণ্ড সংখ্যা হচ্ছে 3, 0 নিতে পারো। এবার এখানে বলছে এক্সটা ওয়াই এর থেকে ছোট নিয়েছি, তাহলে এদের গসাগু কি হবে, গসাগু কত হবে, এই দুটোর মধ্যে গসাগু তো কিছু কমন নেই, তো 1 হয়, কিন্তু আমি অন্য নিচ্ছি, একটা 4 নিলাম একটা 6 নিলাম। তো যখন তুমি এদের গসাগু বলবে তাহলে সেটা 2 2 4, 2 3 6। তো গসাগুটা দেখো কি হচ্ছে, এটা 2 পেলাম, তাহলে এটা 4 6 ছিল, তাহলে বলছে সেই গসাগুটা কি হবে, সর্বদা এক্স এর থেকে বড় হবে। তো আমি এক এক করে উত্তরগুলোকেই কেটে দেবো। দেখো প্রথমটা বলছে সর্বদা এক্স এর থেকে বড় হবে। তা আমি যে এখানে গসাগু পেলাম, যেখানে এক্স লেস দ্যান ওয়াই ছিল, এটা এক্স এটা ওয়াই, তাদের গসাগু আমার 2 আসছে, ঠিক। 2 2 4 3 12 হচ্ছে লসাগু, বাট গসাগু হচ্ছে 2। তো আমি যদি বলি সর্বদা গসাগুটা এক্স এর থেকে বড় হবে, তো ভাই এখানে তো 4 এর থেকে বড় হলো না, কাটা। সর্বদা এক্স এর থেকে ছোট হবে, ঠিক আছে, এখানে দেখো এক্স এর থেকে ছোট হলো, এটার থেকে ছোট হলো, সর্বদা এক্স এর থেকে ছোট বলেছে। তো আমি যদি একটা সংখ্যাকে 2 নিতাম আর এটাকে আমি 4 নিতাম, এদের লসাগু করতাম, গসাগু নিতাম, তাহলে বলতাম 2 1 কে 2, 2 2 4, তাহলে গসাগুটা ভাই এক্স এর থেকে ছোট তো হতো না, এক্স এর সমান হয়ে যেত। তাহলে এইটা শুধু উত্তর আমার হতে পারে না। এবার বলছে সর্বদা লেস দেন ইজ ইকুয়াল টু এক্স, তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে তো আমার স্যার ইকুয়াল টু এক্স হচ্ছে, আবার এখানে এক্স এর থেকে আমার ছোট হচ্ছে, তাহলে আমাকে শুধু দেখতে হবে এক্স এর থেকে বড় হয় কিনা সব সময়, ঠিক। কিছু বিশেষ ক্ষেত্রে গ্রেটার দেন এক্স, বলছে কিছু বিশেষ ক্ষেত্র আছে যেখানে সেটা এক্স এর থেকে বড় হবে। তো এবার এখানে আমরা একটা জিনিস বুঝবো, দেখো তুমি মনে করো দুটো সংখ্যা নিলে আমাদের দুটো কেস হতে পারে। এক নাম্বার কেস হলো এরকম, যে প্রথম সংখ্যাটা মনে করে নাও 13 আর পরেরটা ধরে নিলাম আমি 17, হতে পারে এরকম। যেখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এটা একটা কাজ হতে পারে যেখানে প্রথম আর দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক নেই। তো সেই ক্ষেত্রে তো গসাগু আমাদের কি হয় 1 হয়, আর এবং এদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। কিন্তু আরেকটা ঘটনা হতে পারে যে না, এই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর আছে, সেটা 2 হোক 3 হোক 5 হোক, যাই হোক একটা কমন ফ্যাক্টর থাকতে হবে। তো আমি ন্যূনতমটাই নিলাম, মনে করে নিলাম 13 আর 26। তাহলে এখন দেখতে পাচ্ছি এদের মধ্যে 13 2 26 একটা 2 কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক বা উৎপাদক আছে। তো সেক্ষেত্রে যদি তুমি এদের গসাগু বের করতে যাও, তাহলে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো সেক্ষেত্রে সবসময় সেটা কোনটা আসবে ভাই, মানে সব থেকে বড় সাধারণ গুণনীয়ক যদি বলি এদের মধ্যে, সেটা 13 হবে। 13 1 কে 13, 13 2 26, ঠিক। 13 1 কে 13, 13 2 26, কারণ 2 দিয়ে যাচ্ছে এটাকে। তো বেসিক্যালি এরকম একটা ব্যাপার যে মনে করো তুমি 2 নিয়ে নিলে আর এদিকে মনে করো 18 নিয়ে নিলে,
তো তুমি যদি একে করো তাহলে ভাই 2 1 কে 2 2 9 18। তো সেইটা কোনো সময় এটার থেকে বড় হবে না, দ্বিতীয়টার থেকে কি বড় হবে? 13 1 কে 13, 13 2 26। তো যেহেতু এদের মধ্যে তোমার একটা কমন ফ্যাক্টর থাকছেই, তার মানে একটা ছোট আর একটা বড়। তো যখনই আমি গসাগু এদের নিতে যাব, গরিষ্ঠ সাধারণটা নিতে যাবো, মানে হাইয়েস্ট যেটা দিয়ে এটাকে ভাগ যায়, হাইয়েস্ট যেটা দিয়ে, যেমন আমি এখানে বললাম 2 আর এদিকে 26, ঠিক? তাহলে এদের যদি গসাগু নিতে যাই তো সবসময় কোনটা গসাগু চলে আসবে? 2 2 2 13 তে 26, তো এটা চলে আসবে আমার সবসময় 2টা। তো ম্যাক্সিমাম আমাদের সর্বদা লেস দেন ইজ ইকুয়াল টু এক্স হবে। অ্যাকচুয়ালি এখানে যে স্টেটমেন্ট থাকে সেটা এরকম হয় যে HCF অফ টু নাম্বারস ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু আইদার অফ দ্য নাম্বার, এটা হয়। তো কিন্তু আমরা দেখছি এখানে সর্বদা এর থেকে হবে। কিছু বিশেষ ক্ষেত্রে এক্স এর থেকে বড় বলেছে, এক্স এর থেকে বড় এখানে আসবে না, ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট দেখি পরেরটা। আচ্ছা, এবার দেখো 95 নাম্বার প্রশ্ন বলছে যে 18 শতকে, মানে 18 সেঞ্চুরিতে, 1800 শতকে বলতে পারো, 18 সেঞ্চুরিতে সেখানটায় কতগুলো দিন ছিল? 18 সেঞ্চুরি মানে বেসিক্যালি কিন্তু নামটা 18 সেঞ্চুরি, বাট এটা 1701 থেকে নিয়ে 1800 সাল অব্দি, ঠিক আছে? 1701 এর বলতে পারো 1 জানুয়ারি থেকে নিয়ে 1800 সাল যে রয়েছে তার 31 অব্দি। নেটে তো আমি দেখলাম, এটাকে বলছে আর কি। তো যাই হোক, তো এইটা, তো এর মধ্যে মোদ্দা কথা, একটা সেঞ্চুরিতে কতগুলো বছর আছে আমাকে বল। 100টা বছর, আমরা জানি 100 বছরে 1 সেঞ্চুরি হয়। তাহলে 100 বছরে যদি 1 শতাব্দী হয়, ঠিক আছে, তাহলে 100টা বছর, ঠিক আছে, 100টা বছর প্রত্যেক বছরে কত দিন করে হয়? 365 দিন করে, ঠিক? তাহলে 36500, এইটুকু তো হচ্ছেই। এবার এখানে এক্সট্রা কি অ্যাড হবে? লিপ ইয়ার গুলো। তো আমি যদি 1701 সাল থেকে কাউন্ট করি বলতে পারি এখানটাতে, এখান থেকে নিয়ে আমার যদি আমি 4 কর পরে পড়ে যাই, প্রথমটা কোথায় হবে? দেখো 4 দিয়ে ভাগ দিলে আমরা জানি সেটা কি হয়, লিপ ইয়ার হয়। তো 4 4 16, 1 গেল, 4 2 8, ঠিক আছে, 4 4 16, 4 4 4 16, 1 গেল, 4 2 8, 2 গেলে 21, যাচ্ছে না, 4 5 20। তাহলে এখানে কত হওয়া উচিত? যদি 1702 থাকে মনে করে নাও, 1702, 4 4 16, 1 গেল, 4 2 8, তাও যাচ্ছে না। 24 যদি থাকে, 4 থাকে, 4 4 16, 1 গেল, 10 হলো, 4 2 8, 2 4 6 24 মিলছে। তাহলে 1704 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? 1700 থেকে 4 থেকে 4, তারপরে 1708, এইভাবে করে চলতে থাকবে। এবার আমরা জানি এরকম করতে করতে যদি টোটাল 100টা বছর থাকে, তাহলে 100 কে 4 দিয়ে যদি ভাগ দাও, কারণ 4 পর পর আসবে, তো তাহলে 25টা লিপ ইয়ার হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে লাস্টের যেটা 1800 সাল, যেটা 4 4 করতে করতে 1700, 4 8 12 16 করতে করতে 1800 তে গিয়ে যখন পৌঁছবে, 1800 সালটা কি লিপ ইয়ার? শতাব্দীকে যদি 400 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে সেটা লিপ ইয়ার হয়। কিন্তু 1800 কে 400 দিয়ে ভাগ যায় না, তাই 1800 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এখানে একটা কম হবে, অর্থাৎ 24টা হবে। তাহলে এটা যেটা হচ্ছে 36,500, তার সাথে 24 অ্যাড করো, 36,524, সেটা হয়ে যাবে নাম্বার অফ ডেজ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া ছিল, নিম্নে কিছু প্রবৃত্তি প্রদত্ত দেওয়া হয়েছে। বলছে একটা সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। একটা সংখ্যা আছে 2, তাকে তুমি অপর একটা সংখ্যা দিয়ে গুণ করলে তো তার মান বলছে বৃদ্ধি পায়। এবার এখানে ভালো করে দেখো, 4 হচ্ছে বলে স্যার বৃদ্ধি তো পাচ্ছে, কিন্তু দেখো এখানে বলছে মাল্টিপ্লাইং এ নাম্বার বাই অ্যানাদার নাম্বার। নাম্বারটা কি ধরনের সেটা কিন্তু বলেনি, যে সেটা আমাদের রেশনাল নাম্বার নাকি পূর্ণ সংখ্যা নাকি আমাদের মূলদ সংখ্যা, কিছু বলা নেই। তো আমি যদি 2 কে আবার হাফ দিয়ে গুণ দিই, হাফও তো একটা নাম্বার, এটা আমাদের কি মূলদ সংখ্যা, তাহলে আমার উত্তর 1 আসবে, অর্থাৎ 2 কমে যাবে আলটিমেটলি। তাহলে এটা কিন্তু হচ্ছে না, কারণ আমাদের কোন ধরনের সংখ্যা বলা নেই। একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দিয়ে, ডিভাইডিং এ নাম্বার, কোন একটা সংখ্যাকে a বা 10 কে অন্য কোনো একটা নন জিরো নাম্বার, নন জিরো নাম্বার জিরো হওয়া চলবে না, তো 5 দিয়ে ভাগ যদি দিই, তাহলে বলছে সেটা সবসময় এর ভ্যালুটা কমে যাবে, ডিক্রিজ হবে। সেম গল্প আবার ভাই, 10 কে 5 দিয়ে ভাগ দিলে তো কমবে, কিন্তু 10 কে যদি আমি হাফ দিয়ে ভাগ দিই, তাহলে এটা আলটিমেটলি পাল্টে গিয়ে 20, অর্থাৎ বেড়ে যাচ্ছে সংখ্যাটা। কারণ তুমি এখানে আমাকে বলে দাওনি যে নাম্বারটা কিরকম, স্বাভাবিক সংখ্যা তো বলা নেই, তাই এটাও হবে না। 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটা শূন্য থাকে। অবভিয়াসলি তুমি পৃথিবীতে যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ দাও, তার একক স্থানীয় অঙ্ক কি বলছে? 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস আছে, এটা ঠিক মনে হচ্ছে তোমার, এ নাম্বার মাল্টিপ্লাইড বাই 10 অলওয়েজ হ্যাজ এ জিরো অ্যাট দি ইউনিট প্লেস। ঠিক, 2 কে 10 দিয়ে গুণ দিলাম 20, এককের ঘরে জিরো আছে। কিন্তু যদি আমি মনে করো 100 কে 10 দিয়ে গুণ দিই, এটা, তো এখানে কি বলছে
অলওয়েজ হ্যাজ এ জিরো অ্যাট দি ইউনিট প্লেস বলেছে। হ্যাঁ, এককের ঘরে জিরোই থাকবে, জিরোর জায়গায় অন্য কিছু আসবে না। হতে পারে ৩টে জিরো হয়ে যেতে পারে, একক, দশক, শতক, কিন্তু এককের ঘরে জিরোই থাকবে যদি তুমি ১০ দিয়ে কোনো সংখ্যাকে গুণ দাও। এইটা একটা সংখ্যার একক স্থানে। এইবার গল্প হচ্ছে ১০ দিয়ে। এবার মনে করে নাও, সাপোজ করো, এইবার এখানে কনসেপ্ট আরেকটা জিনিস, এটা ঠিক মনে হচ্ছে, কিন্তু যদি আমাকে এখানেও বলা হয়নি এ নাম্বার মাল্টিপ্লাইড বাই 10, তো এই নাম্বারটা কিরকম নাম্বার এটা বলেছে? বলেনি। তাহলে আমরা মূলদ সংখ্যা নিতে পারি, আমরা চাইলে এটাকে পূর্ণ সংখ্যা নিতে পারি, স্বাভাবিক সংখ্যা নিতে পারি। যখন তুমি স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাবছো যে স্যার আমি তো ১০ দিয়ে যে কোনো কিছুকে গুণ দিচ্ছি, আমার এককের ঘরে আমার শূন্যই আসছে, আমি যাকেই গুণ দিই। কিন্তু তুমি মূলদ সংখ্যা নিয়ে ভাবো তো, দেখো মনে করো না তুমি বলে স্যার আমি 1/10 তাকে ১০ দিয়ে গুণ দিই, তো আমি 1/10 কে ১০ দিয়ে গুণ দিই, তো তাহলে তো আমার স্যার 1 আসবে। আমি 1/20 কে 10 দিয়ে গুণ দিই, তাহলে তো আমার হাফ আসবে। হাফ তো দশমিকের ঘরে স্যার, মানে এককের ঘরে তো আমার জিরো আসলো না, কারণ এখানে কোথাও কিন্তু বলা নেই। আমি যদি এই শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা ধরে ভাবি তাহলে কিন্তু এটা ঠিক হয়। জানি না ওরা কি উত্তর নেবে, বাট কোশ্চেনটা যদি যেভাবে দিয়েছে এখানে কোথাও বলা নেই যে নাম্বার মাল্টিপ্লাইড বাই 10 কোন নাম্বার, কি রকম নাম্বার। যদি বলতো স্বাভাবিক সংখ্যা, যদি বলতো পূর্ণ সংখ্যা, যদি বলতো আহ আহ, যে মানে পূর্ণ সংখ্যা অবধি, কিন্তু মূলদ সংখ্যা যেহেতু বলেছে, মূলদ সংখ্যাকে আমি যখনই গুণ দিই, যদি শুধু পূর্ণ সংখ্যাও বলতো, ঠিক আছে, যেমন যে কি বলছি, পূর্ণ সংখ্যা আমাদের -৫, তো -৫ কে গুণ করলো -৫০ হতো, জিরো থাকতো। কিন্তু আমাদের যখনই আমি মূলদ সংখ্যা নিচ্ছি, এরকম 1/10 তো থাকতেই পারে একটা মূলদ সংখ্যা, তাকে ১০ দিয়ে গুণ করলে তার জিরো আমার থাকছে না গুণফলে, থাকছে কি, গুণফল আমার 1 হয়ে যাচ্ছে। তো এককের ঘর তো 1 হলো, এটা 1 কে আমরা 0 1 লিখি কিনা, তাহলে এককের ঘরে তো 1 হয়ে গেল, এককের ঘরে তো জিরো থাকলো না, তাহলে আমার ভুল হয়ে যাবে। ৪ নাম্বারটা যদি আমি দেখি, বলছে মাল্টিপ্লিকেশন ইজ দি ইনভার্স প্রসেস অফ ডিভিশন। অবভিয়াসলি মাল্টিপ্লিকেশন ডিভিশনের ইনভার্স প্রসেস, এইটা ঠিক আছে। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এইটা একদম ঠিক। কারণ আমরা ধরে নাও ২ কে যদি ৫ দিয়ে গুণ করে ১০ পাই, ১০ কে আবার ভাগ দিলে, ৫ দিয়ে ভাগ দিলে আমি ২ পেয়ে যাবো। এটা হচ্ছে পুরোপুরি বিপরীত। তো এখানে অনলি 4 কিন্তু ঠিক হওয়ার কথা। 3 4 অনেকে করবে, বাট এখানে অনলি 4 আসবে। নেক্সট দেখো, বলছে হুইচ অফ দি ফলোইং ইজ নট এ ম্যাথমেটিক্যাল প্রসেস। নিচের মধ্যে কোনগুলো ম্যাথমেটিক্যাল প্রসেস নয়? তো এর মধ্যে কোনটা নয় বোঝার জন্য একটু আমাদের ডিপলি ভাবতে লাগবে। যদিও এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বেসিক্যালি কোর ম্যাথের না, এগুলো ওই পেডাগজি টাইপ অফ কোশ্চেনস এর মধ্যে ইনক্লুড করে ওরা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে মনে হতে পারে ম্যাথের একটু বাইরের টাইপ অফ কোশ্চেন, বাট এগুলো ওই পেডাগজির মধ্যেকার হিসাব করে করা। ঠিক আছে, পড়াশোনার টিচিং এর যেহেতু এক্সাম, সেই হিসেবে। দেখো ভিজুয়ালাইজিং মানে ভাবতে পারে অনেকে কেমনি দেখা, বাইরের দিকে এমন করে দেখছি। তো এখানে মনশ্চক্ষে দেখা বা ভিজুয়ালাইজিং বেসিক্যালি অবভিয়াসলি ওটাই, কিন্তু একটু আলাদা রকম ভাবে। আমরা যখন কোনো, মনে করো না তুমি গ্রাফ করছো, তুমি ছবি অঙ্কন করছো বা এই ধরনের কিছু ড্র করছো, সেক্ষেত্রে ভিজুয়ালাইজিং ইজ দ্য ম্যাথমেটিক প্রসেস। ঠিক আছে, সেক্ষেত্রে কাজে লাগবে সেই জিনিসটাকে। এস্টিমেটিং তো অবভিয়াসলি কোনো কিছুর অনুমান করছো, আমরা অনেক সময় অনুমান করি, এস্টিমেট ভ্যালুও বের করি, আমরা এস্টিমেট করি, বলে না একটা এস্টিমেট বের কর যে এটাতে কত খরচ হবে, তো সেটাও একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, এস্টিমেটিং। ট্রান্সপোজিং বা স্থানান্তর করাও একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, অ্যালজেব্রাতে খুব ইউজ হয়, বীজগণিতে। যখন দুটো ভ্যালুকে আমরা হয়তো ইন্টারচেঞ্জ করি, একটা জায়গা থেকে আরেক জায়গায় বসাই, এরকম করি, এক্স এর পরিবর্তে আমরা ৫ বসিয়ে দিলাম, তো এরকম একটা জিনিস স্থানান্তর করা, তো এটাও আমাদের ম্যাথমেটিক্যাল প্রসেসের মধ্যে পড়ছে। কিন্তু মেমোরাইজিং করা বা মুখস্থ করা ইজ নট আ ম্যাথমেটিক্যাল প্রসেস। তুমি কোনো কিছুকে রিমেম্বারিং বাই হার্ট অর্থাৎ মুখস্থ করছো, সেটা ম্যাথমেটিক্যাল প্রসেসের মধ্যে আসে না। তো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে মুখস্থ করা। দেখো, বলছে বকুল ৪৮১৮ পাতার একটা বই পড়তে শুরু করে। পরপর ৩ দিন ও বইটার এত অংশ, এত অংশ আর এত অংশ পড়ে, কতগুলো পাতা পড়া বাকি থাকে। তো এইটার জন্য একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি না এই যে ৭৩, ২১৯ আর ১৪৬, তাদের আমি না নিয়ে নিলাম লসাগু করি। তো বলবে স্যার ৭৩ ১ কে ৭৩, ৭৩ ৩ এ এটা হবে, আর ৭৩ ২ এ ১৪৬। তাহলে ৭৩ দুনে হচ্ছে ১৪৬ ইন্টু ৩, ৩ ৬ ১৮ ৮, হাতে থাকলো ১, ১৪ ৩ ৭২, ১ ৭৩, ৭৩৮। এইটা হচ্ছে এদের লসাগু। আমি সবগুলোকে ৭৩৮ বানাবো। কিভাবে দেখো, এটা ৭৩ ছিল, একে আমি উপর নিচে ৬ দিয়ে গুণ করে দিই, তাহলে নিচেরটা ৭৩৮ হয়ে যাবে, উপরেরটা হবে স্যার ৬ ৪ ২৪, হাতে থাকলো ২, ৬ ২ ১২, ২ ১৪। ২১৯ কিভাবে হয়, ৭৩ ৩ এ হয়, তাহলে ২ এক্সট্রা থাকলো, তো ২ দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে উপরে ৬৮ হবে, নিচে ওই আমার ৭৩৮। এইটাকে আমি কত দিয়ে গুণ করবো, ৭৩ দুনা ১৪৬ কে ৩ দিয়ে। ১ সেকেন্ড, ১ মিনিট, আমি এখানে মিস্টেক করেছিলাম। ৩ তিরিখে ৩১৮ হাত ১, ১৪ ৪ ৪৩ হবে, এটা ৪৩৮ হবে, সরি। তো যাই হোক, একই ব্যাপার, অসুবিধা নেই।
তো 438 কখন হবে? যখন আমি এটাকে 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 23 তিনে 69 হবে এটা। তার মানে আমি দেখতে পাচ্ছি, আমি যদি তোমাকে ভালো করে বোঝাই যে স্যার প্রথম দিন গোটা বইটা যদি আমার হয়ে যায় 438 ইউনিট, তাহলে তার মধ্যে থেকে ও প্রথম দিন পড়েছিল হচ্ছে 144 ইউনিট, পরের দিন পড়েছে ও 68, আর তারপরের দিন পড়েছে 69। তাহলে মোট পড়লো কত? 9 আর 8 17, 3 20 21, হাতে থাকলো 2, 6 6 12, 12 আর 2 14, 14 28, 281। তাহলে আমি টোটাল বইটাকে যদি 438 বলি, তাহলে তার মধ্যে 281ও পড়ে ফেলেছে। তাহলে বাকি আছে কত? 1-এর পরে 7 8, 8-এর পরে 5 13, 2 আর 1 3, 157। এবার এটার মান যদি হয়ে যায় 4818, 438 এর ভ্যালু, তাহলে 157 এর ভ্যালু কত সেটাই আমাকে বের করতে হবে। তো 438 দিয়ে আমরা মনে আছে একটু আগে কাটাকাটি করছিলাম, 438 1 কে 438 দেখো 4818, একে 438 দিয়ে কাটো একেবারে, 438 1-এ 438 হবে, 8-এর পরে 3 যাবে 11, 3 আর 1-এ 4, 4-এ 8, 11তে কাটা যাবে। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 11, তাহলে 11-র সাথে 77, হাতে থাকলো 7, 11 5-এ 55, 5 60, 2 62, 6, 11 1-এ 11 আর 6 হচ্ছে 17, 1727। তো এইভাবে ক্যালকুলেট করলে তোমাদের এটা বের হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাক, একটি সংখ্যাকে, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এই ধরনের কোশ্চেনে আমরা জানি আগে যে ভাগশেষটা এসছিল সেইটাকে যদি আমি 47 দিয়ে ভাগ করি, যেটা ভাগশেষ থাকবে সেটাই আমাদের উত্তর হবে 198 কে। তো 47 5-এ দেখো 5 বেশি হয়ে যাবে, 4-এ দেখি, 4 7-এ 28, থাকলো 2, 4 4-এ 16, 2 9 18, 188, 10 অতিরিক্ত থাকছে, অর্থাৎ এই 10টাই হচ্ছে আমাদের কি হবে? ভাগশেষ হবে। এখানে দেখা যাচ্ছে বলছে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, একটা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য গ্রেটার দ্যান ইটস ব্রেথ বাই 4 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা তার প্রস্থের থেকে 4 সেমি বেশি, অর্থাৎ প্রস্থ x হলে দৈর্ঘ্যটা বলছে x প্লাস 4, এবং তার যে, আচ্ছা আমি x না a নিই, a আর a প্লাস 4, আর এর যে ক্ষেত্রফল সেটা বলছে x। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। বলছে যদি লেন্থকে আমি ডিক্রিজ করি 2 সেন্টিমিটার, লেন্থকে আমি ডিক্রিজ করে দিলাম 2, মানে a প্লাস 2 হয়ে গেল a প্লাস 4-এর থেকে, আর ব্রেথকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে ব্রেথ 2 বাড়ালে a প্লাস 2 হয়ে যাবে, একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। তো বলছে দেন দি নিউ রেক্ট্যাঙ্গেল ফর্মড ইজ অফ এরিয়া y, আর এটার রেক্ট্যাঙ্গেল যেটা সেটার ক্ষেত্রফল বলছে y। তাহলে কি হবে? x আর y এর মধ্যে সম্পর্কটা কি হবে? তো ভাই আমি এক কাজ করি, আমাকে তো কিছু দেওয়া নেই, আমি ধরে নিই অ্যান্সার। আমার মধ্যে এমন ভাবে ধরলেই হবে যে এর রেক্ট্যাঙ্গেলের যে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 4 বড় হওয়া নিয়ে কথা আমার, আর কিচ্ছু না। তাহলে আমি a এর ফে না ধরে আমি এটাকে যদি আমি 2 ধরি, আমি যদি মনে করি এর প্রস্থ ছিল 2 আর এটাকে আমি ধরলাম 6, ঠিক, এটাকে 2 ধরলাম, এটাকে আমি ধরলাম 6, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাচ্ছিল 12। আমি যদি এই 2 6-কে এবার 2 কমিয়ে দিই, তাহলে এটা আমার কত হয়ে যাবে? 4, আর এটাকে 2 বাড়িয়ে দিই, এটা কত হবে? 4, তাহলে 4 4 এটা কত হয়ে গেল? 16। তো আলটিমেটলি তুমি কি দেখতে পেলে? আমাকে কি বলছে এখানটা? দেন দ্য নিউ রেক্ট্যাঙ্গেল ফর্মড, নতুন যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে সেটা বলবে স্যার এটা তো বর্গক্ষেত্র তৈরি হলো। বর্গক্ষেত্র এক প্রকারের আয়তক্ষেত্র হয়। তো নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি বা আয়তক্ষেত্রটা তৈরি হলো সেটা y। তো এখানে আমাদের সম্পর্কটা কি দাঁড়াবে? তো আমি এখানে দেখতে পাচ্ছি y এর ভ্যালুটা কিন্তু x এর থেকে বড় হচ্ছে, y এর ভ্যালুটা কিন্তু আমার x এর থেকে বড় হচ্ছে। তো এখানটায় তোমার কোনটা অ্যান্সার হবে? ওকে, তো এখানে আমরা দেখতে কি পেলাম? আমরা দেখতে পেলাম যে y গ্রেটার দেন x আসছে। এটাকে আমরা ফর্মুলা, মানে জাস্ট আমি তো তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝালাম, এবার আমরা কনসেপ্টের সাহায্যে যদি এটাকে বুঝি, দেখো কিভাবে করে বোঝাতে পারি। আমি যেটা তোমাদের বলেছিলাম যে প্রথম ক্ষেত্রে আমি প্রস্থকে a এবং দৈর্ঘ্যকে a প্লাস 4 ধরছিলাম, 4 বেশি। পরবর্তী ক্ষেত্রে এইটা হয়ে গেল আমার a প্লাস 2, তো এটাও আমার 2 বেড়ে a প্লাস 2। তো এখানে যদি আমি ক্ষেত্রফল বলি তাহলে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা আমার x দেওয়া ছিল। আর এখানে যদি আমি ক্ষেত্রফল বলি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ a প্লাস 2 এর হোল স্কোয়ার হচ্ছে, যেটা y। আচ্ছা, a প্লাস 2 হোল স্কোয়ারকে আমি কি লিখতে পারি? দেখো a স্কোয়ার প্লাস 4a প্লাস 4। ওকে, এখানেও দেখো আছে তোমার a স্কোয়ার প্লাস 4a, তাহলে a স্কোয়ার প্লাস 4 এর পরিবর্তে আমি এখানে x পুট করতে পারি, অর্থাৎ x এর সাথে 4 যোগ করার পরে তারপর তুমি y পাচ্ছ। তার মানে আমি বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 4 প্লাস y, ঠিক। তার মানে y এর সাথে কিছু অ্যাড করলে তারপর x এর সাথে, সরি 4 প্লাস y না, y মাইনাস 4, বা তুমি এরকম বলতে পারো y মাইনাস x ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ y-টা x এর থেকে বড়, কত বড় হচ্ছে? 4 বড়। অর্থাৎ এই ক্ষেত্রে যখনই আমাদের এরকম থাকবে তখন আমরা দেখতে পাবো y-টা x এর থেকে বড় হবে বা x y এর থেকে ছোট হবে।
আচ্ছা, এবার দেখো এখানে আমাদের দেওয়া আছে একটা ছবি, যে ছবিটার মধ্যে বলছে এবিসি আর ডিইএফ সমবাহু, আর এই ছোট ছোট যে ত্রিভুজগুলো দেখছো ছটা, এরাও সমবাহু ত্রিভুজ এবং আইডেন্টিক্যাল, মানে হচ্ছে অভিন্ন। তো আমাকে বের করতে হবে এখানটায় পিডিইএস চতুর্ভুজটার সাথে এই ভিতরের পি কিউ আর এস টি ইউপি, এই যে আমার ষড়ভুজ আছে তার ক্ষেত্রফলের অনুপাত। তো আমি না কিচ্ছু করবো না, আমি এখান থেকে এইটাকে যোগ করে দিই, এখান থেকে এই কর্ণটাকে যুক্ত করে দিই। তাহলে পরে দেখো এখানে মাঝখানেও অনেকগুলো ছোট 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 ট্রায়াঙ্গেল তৈরি হলো, এরাও আমাদের সবগুলো কি হবে, সমান হবে। কারণ যদি ষড়ভুজ থাকে, ঠিক আছে, তো ষড়ভুজের ক্ষেত্রে যখন আমি এগুলোকে যোগ করছি এগুলো সমান হয়ে যাচ্ছে আমার। যদিও এটা সুষম ষড়ভুজ বলা উচিত ছিল, এখানে বলেনি, সুষম ষড়ভুজ বলা উচিত, মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো হবেও সমান, কারণ এইটা যদি এ হয়, কারণ বলেই দেওয়া ছিল এই ত্রিভুজগুলো আইডেন্টিক্যাল, তার মানে এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এ বাহুর দৈর্ঘ্য এই হবে, তো অর্থাৎ আলটিমেটলি সুষম ষড়ভুজই হচ্ছে। সুষম ষড়ভুজের কর্ণগুলোকে যুক্ত করলে 6টা সমান ত্রিভুজ তৈরি হয়। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের সবগুলো ত্রিভুজ ছোট ছোট ক্ষেত্রফল এখানে সমান। তো আমাকে যখন বললো ভাই পিডিইএস তার ক্ষেত্রফল বের করো, তার মধ্যে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ত্রিভুজ হচ্ছে, তো 5টা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। আর যখন আমাকে ষড়ভুজটা বলছে তখন 1 2 3 4 5 6টা ত্রিভুজের ক্ষেত্রফল। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল একই সবগুলোর, তাহলে 5টা আর 6টা ত্রিভুজের ক্ষেত্রফলের রেশিও কি হবে, 5:6, এইভাবে আমাদের উত্তর হয়ে যাবে। 102 নম্বরে দেখো এটা আমাদের বলছে একটা, এটাও পেডাগজিক্যালি যদিও, তো আমি বলে দিচ্ছি। হোয়াট ইজ দি কারেক্ট সিকোয়েন্স, বলছে নিচের শ্রেণীতে 1/4 মানে 1/4 এর ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটা অনুসরণ করবেন। তো এটা যেটা হবে সেটা হবে প্রথমে 2 নাম্বার, অর্থাৎ তুমি মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে 1/4কে বিভক্ত করো। মানে মূর্ত উপাদান সামগ্রী মানে কংক্রিট ম্যাটেরিয়াল হতে পারে, তুমি একটা বোর্ড নিলে, ঠিক আছে, সেটাকে কাট করলে 4 টুকরোতে, একটা গোল টুকরো নিলে তাকে 4 টুকরোতে কাটলে, বা একটা স্কোয়ার পিস নিলে তাকে 4 টুকরোতে কাটলে, কেটে সামনাসামনি দেখালে এই যে 4-এর মধ্যে একটা, এরকম করে বোঝাচ্ছ, মানে উপাদান সামগ্রী দেখিয়ে। সেকেন্ড যেটা হবে সেটা হবে তোমার কি, যে শোয়িং পিকচার্স অফ এ রিপ্রেজেন্টিং এ কোয়ার্টার। কোয়ার্টার দেখতে কিরকম হয় সেটা আমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, বিভিন্ন রকম পিক্টোরিয়াল গ্রাফ বা পিক্টোরিয়াল ছবি তাদেরকে দেখানো উচিত। এবং থার্ডে যেটা হবে সেটা হবে, তুমি তখন সব যখন বুঝে গেল, তখন তুমি তার সিম্বল, কোয়ার্টারের যে সিম্বলটা হয় কিভাবে আমরা প্রকাশ করি সেইটা তুমি ওখানে বোঝালে। তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে, সবার প্রথমে আমাদের কি হলো, 2 হলো, তারপরে 1 হবে, আর তারপরে হবে 3, 2 1 আর 3, এইটা আমাদের হয়ে যাবে এখান থেকে উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ দি ক্লোজেস্ট এস্টিমেশন অফ ইন্টারভাল অফ, এটা মানে এই ভ্যালুটা কার কার মধ্যে আসছে। তো সিম্পলি ভাগ দাও, 7 দিয়ে 3কে ভাগ দাও, 7 দিয়ে, তাহলে কত করবে তুমি, 7 দিয়ে ভাগ দিলে, বললো স্যার 7 4-এ দশমিক দিয়ে শূন্য নেব, 7 4-এ 28, 2 থাকলো 20 হলো, 7 2 14 হাতে থাকলো, মনে মনে করি, মনে মনে থাকলো 6 60, তাহলে হচ্ছে কি 7 8-এ 56 হাতে থাকলো স্যার 56, মানে কি 4 বাঁচলো 40 হলো, 7 5-এ 35, 5 বাঁচলো 50 হলো, 7 7-এ 49, 1 বাঁচলো 10 হলো, তাহলে 7 1-এ 7, 3 বাঁচলো, 7 4-এ 28, এবার রিপিট হবে আবার 7 দিয়ে যখন ভাগ দেবে আবার একই জিনিস আসতে থাকবে, ঠিক আছে। তো 0.4285714 এর থেকে কি হবে, একটু বড়ই হবে, কারণ এর পরেরটা আবার 2 থাকবে এরকম। তো বেসিক্যালি এইভাবে করে চলতে থাকবে, আবার পরেরটা 2 আসবে। তাহলে আমি যদি দেখি অপশনস গুলোর মধ্যে 0.4285 এর পরে 74 হয়ে যাচ্ছে, এবার 74 হবে না, তাহলে এটা আমার হচ্ছে না, ঠিক। 0.49 তো হবেই না, 0.42857142 এর পরে দেখো কি আসবে, আবার রিপিট হয়ে 8 আসার কথা, তাহলে 426 তার থেকে বড়ই হচ্ছে, আর 429 তার থেকে ছোটই হচ্ছে। তো এটা আমাদের তাহলে উত্তর হয়ে যাবে এখান থেকে। কি বলছে, দি সাম অফ দি নাম্বারস অফ প্রাইম ফ্যাক্টরস 1540, 21450, 1111, এদের যে মৌলিক উৎপাদক গুলো যে আছে সেই সংখ্যাগুলোর সমষ্টি কত। তো সংখ্যাগুলোর সমষ্টি বের করার জন্য আমি 1540-কে আগে ফ্যাক্টরাইজেশন করব, কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে শুধু। 3 5-এ 15, 3 দিয়ে কি যাবে ভাই, 3 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 2 দিয়ে দেখি, 2 7-এ 14, 1 গেল, 2 7-এ 14, 0, 7 দিয়ে 7 1, এটা দিয়ে এটা হচ্ছে 11 ইন্টু 10, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 10, এইভাবে লেখা যাচ্ছে। 2 এর পাওয়ারে 1, 7 এর পাওয়ারে 1, 11 এর পাওয়ারে 1, আর আচ্ছা 10কেও তো লেখা যাবে 2 5-এ 10, তাহলে 2 এর পাওয়ারে 2 হয়ে গেল, 5 এর পাওয়ারে হয়ে গেল 1, 7 এর পাওয়ারে 1, আর 11 এর পাওয়ারে 1। তো এটার মৌলিক সংখ্যা কটা, মৌলিক উৎপাদক কটা আছে বের করার জন্য এর
সবগুলো দেখো মৌলিক সংখ্যা, তার পাওয়ার গুলো যোগ করে দাও, 2 আর 1 3, 1 4 আর 1 5। তাহলে এদের মৌলিক উৎপাদক গুলোর সমষ্টি পেয়ে গেলাম আমি 5। এবার পরেরটাতে আসি, কত আছে 21450, ঠিক আছে। তো এখানে দেখো আমি আবার 5 দিয়ে করি প্রথমে, 5 4 20, হাতে থাকলো 1, 5 2 10, 5 9 45, ওকে। 3 দিয়ে দিই, 3 1 কে 3, 3 4 12, 3 3 কে 9, আবার 5 দিয়ে দিই, 5 2 10, 5 8 40, 5 6 30, 2 দিয়ে দিই, 2 1 কে দিই, 2 4 8, 2 3 6, আচ্ছা 143, তাই না? তাহলে কত দিয়ে যেতে পারে, 3 4 12, 2 11 দিয়ে যাবে, 11 1 কে 11, 11 3 33। তাহলে এটাকে লেখা যেতে পারে 5 এর পাওয়ারে 2, কারণ দুটো 5 আছে, একটা 3 আছে, একটা 2 আছে, একটা 11 আছে, আর একটা 13 আছে। তো সবগুলো পাওয়ার যোগ করো, 2 আর 1 3, আর 1 4, আর 1 5, আর 1 6, হয়ে গেল। আর লাস্টে আমার বাঁচলো কি 1 1 1 1। এইটাকে কিভাবে যাবে ভাই, 11 দিয়ে ভাগ দাও, 11 1 কে 11, 0 11 1 কে 11, 101, 11 ইন্টু 101, ঠিক 101 কে আর যাবে, 3 3 কে 9, 1 না যাবে না, আর 3 দিয়ে 7 1 কে 7 আর যাচ্ছে না, তাহলে 100, এটাকে আমি লিখতে পারি 11 ইন্টু 101। তাহলে কটা মৌলিক সংখ্যা হচ্ছে, দুটো, তাহলে যোগ করো, পাওয়ার গুলো যোগ করো 2, তাহলে এর মৌলিক উৎপাদক হচ্ছে 5টা, এর 6টা, আর এর 2টো, তাহলে 6 আর 5 11, আর 2 13, সবগুলো যোগ করলে মোট 13টা মৌলিক উৎপাদক আসছে এদের, ঠিক আছে। এবার দেখো একটা বিশাল বড় আছে, এখানে আমাদের যেটা বলেছে, কিছুজন ম্যাথমেটিশিয়ানের নাম দেওয়া আছে, তারা কি কি বাণী বা কি কি উক্তি বলেছেন সেটা আমাদেরকে বলতে লাগবে, ঠিক আছে। তো গ্যালিলিও গ্যালিলিও বলেছিলেন হচ্ছে গিয়ে, ম্যাথমেটিক্স ইজ দি ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দি ইউনিভার্স, এটা গ্যালিলিও বলেছিলেন, ঠিক। আচ্ছা, বেকন বলেছিলেন হচ্ছে গিয়ে, ম্যাথমেটিক্স ইজ দি গেটওয়ে অ্যান্ড কি টু সাকসেস, তাহলে এটা যাবে এখানে, এটা আসবে এখানে। আর ম্যাথমেটিক্স ইজ দ্য ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন আ হ্যাবিট, এটা লক্কি বলেছিলেন। আর অ্যারিস্টটল বলেছিলেন, ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। তাহলে আমার কি হচ্ছে, এ যাচ্ছে কোথায় 2-তে, আর বি যাচ্ছে কোথায় 1-তে, তাহলে এ যাচ্ছে আমার 2-এ, বি যাচ্ছে 1-এ, ঠিক আছে, এই অবধি 2 1 2 1, আর সি যাচ্ছে আমার 4-এ, তাহলে সি 4-এ যাবে, তাহলে সি 4-এ মানে এই দুটো হতে পারে না, এই দুটো বাচ্চে, কারণ সি 4-এ যাবে, অ্যারিস্টটলই বলেছিলেন, ওকে। তাহলে দেখো সি আমার যেহেতু 4-এ যাবে, আমি প্রথমে এই দুটোকে কাটবো, তাহলে এই দুটো হতে পারে। আবার এ যাবে কোথায় বলেছিলাম আমি, 2-এ যাবে, তাহলে একবারে উত্তর হয়ে গেল আমার, এ 2-এ যাবে, সি 4-এ যাবে। অর্থাৎ সবগুলো যদি তুমি নাও জানতে, এক দুটো জানলে পরেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারতে। আর বি যাচ্ছে আমার 1-এ, আর ডি আমার কোথায় যাবে বললাম 3-এ, তো আমাদের এ নাম্বারটা এখান থেকে উত্তর আসবে। বলছে 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু হচ্ছে 29, 29-এর থেকে বড়, কিন্তু তাদের গসাগু হচ্ছে 29 এবং লসাগু হচ্ছে এটা। তো বলছে আমাদের যখন কোনো দুটো সংখ্যার গসাগু দেওয়া থাকে, আমরা সেই সংখ্যাগুলোকে 29x আর 29y ধরতে পারবো। গসাগু 29 দেওয়া আছে, যেখানে x আর y কি পরস্পর মৌলিক, অর্থাৎ এদের গসাগু বের করতে গেলে তুমি 1 ছাড়া আর কিছু পাবে না, কমন ফ্যাক্টর 1ই পাবে, এবং তাদের লসাগু, এবং এদের যদি লসাগু বলো তাহলে লসাগুটা হবে 29xy। এই 29xy আমাকে দেওয়া আছে কত, 4147, আমাকে তাদের এলসিএমই বের করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ও সরি সরি ভুল বললাম আমি, গ্রেটার দ্যান 29 হ্যাভিং 29 ফর দেয়ার এসিএফ অ্যান্ড, ওকে। কি বলছি, গসাগু 29, লসাগু এটা, সংখ্যা দুটি হয়, আচ্ছা সংখ্যা দুটো বের করতে হবে, ঠিক আছে চলো। তো আমি যদি এখানে এক্স আর ওয়াই করি, 29 দিয়ে ভাগ দিই, তাহলে 29 দিয়ে 4147 কে ভাগ দিতে গেলে 29 1 কত হবে, 29, 9 এর পরে 2 11, 2 আর 1 3, আর 1 4, 29 কতটা হবে, 4 5-এ যদি করি, 5 2 10, 100, আর 5 9 45, বেশি হয়ে যাবে, 4-এ করা যাক, 4 9 36, আর দেখলো 3, 4 2 8, আর 3 11, 116, তাহলে 8 বাজবে, 29 3 87, মানে 143 পাওয়া যাচ্ছে, 143। এবার তুমি 143 কে দেখো কি কি ভাবে লিখতে পারো, তুমি লিখতে পারো 1 ইন্টু 143, তুমি লিখতে পারো কত 143 11 ইন্টু 13, আর হবে হবে না, দুটো ভাবে লিখতে পারো। কিন্তু আমাকে কোশ্চেনে কি বলা ছিল, দুটো সংখ্যাই 29 এর থেকে বড় হতে হবে। তো আমি যদি x এর মান আর y এর মান, x এর মান 1 ধরি, তাহলে একটা সংখ্যা 29 1 কে 29 হয়ে যাবে, যেটা হওয়া যাবে না, দুটো সংখ্যায় 29 এর বেশি হতে হবে, তাহলে x এর ভ্যালু আমি 11 নিব আর y এর ভ্যালু 13 নিব, তাহলে একটা সংখ্যা হবে 29 ইন্টু 11, আর একটা হবে 29 13, 29 ইন্টু 13, 29 ইন্টু 13, এক্স আর ওয়াই এর মান এগুলো, কিন্তু সংখ্যাগুলো কি ছিল, সংখ্যাগুলো ছিল 29 x 29 y। তাহলে 29 1 কে 29, আর থাকলো 2, 29 2 31, 319, একটা সংখ্যা হয়ে গেল 319, আর পরেরটা 29 3 কত হয়ে যায় 87, দেখলো 8,
30, 37, 377। তো এই দুটো সংখ্যা। বলছে ইন ডিভাইডিং এ নাম্বার, একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটা বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি, সংক্ষিপ্ত মানে বেশি শর্ট ডিভিশন ইউজ করেছে। কি করেছে ও? হি ডিভাইডেড দি নাম্বার বাই 7, 11 and 13 ইন সাকসেশন। পরপর প্রথমে 7 দিয়ে, তারপরে 11 দিয়ে, তারপরে 13 দিয়ে ভাগ করেছে। সাকসেসিভ ডিভিশন বলে এটাকে, প্রসেস আছে। এবং এই ক্ষেত্রে যে রিমাইন্ডার বা ভাগ শেষগুলো পেলো সেটা 5, 6 এবং 7 পেলো। তাহলে গোটাটা সংখ্যাটাকে যদি আমি 7, 11, 13 দিয়ে ভাগ দিই, মানে 7 ইন্টু 11 ইন্টু 13 মানেই হচ্ছে বেসিক্যালি 1001। তার মানে বলতে চেয়েছে সংখ্যাটাকে যদি ডাইরেক্ট 1001 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো। ঠিক, তো বেসিক্যালি সাকসেসিভ ডিভিশন মানে এরকম। মনে করো এখানে আমার ছিল এক্স, এক্স কে তুমি প্রথমে যে সংখ্যাটা তোমার সেটা হচ্ছে এক্স, এক্স কে তুমি 7 দিয়ে ভাগ দিলে, ঠিক আছে, ভাগ দিয়ে এখানে তো একটা ভাগফল পাবে 7 অমুকে অমুক, সেটা মনে করো তুমি পেলে ওয়াই, কিন্তু তোমার যে ভাগশেষটা সেটা দাঁড়ালো কত বলছে 5। তারপরে যেটা ভাগফল থাকলো তারপরে সেটাকে তুমি আবার ভাগ দিলে বলছে 6 দিয়ে, সরি 11 দিয়ে। এটাকে সাকসেসিভ ডিভিশন বলে। 11 দিয়ে যদি ভাগ দাও, তুমি মনে করে নাও ভাগফলটা পেলে জেড, 11 জেড, কিন্তু তোমার যে ভাগশেষ সেটা থাকলো মনে করে নাও 6। এরপরে তুমি আবার 7 দিয়ে যখন ভাগ, সরি কত, 13 দিয়ে, 13 দিয়ে ভাগ দিলে তখন বলছে কি থাকলো, ভাগশেষ থাকলো 7। ভাগফল মনে করে নাও পি বা কিছু একটা আছে, আর ভাগশেষ থাকলো হচ্ছে 7। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সবসময় লাস্টের যে ভাগফলটাকে আমরা 1 ধরে নেব। কেন? আমি মনে করব লাস্টে আমি সব থেকে কম, কারণ আমার ভাগশেষ নিয়ে কথা। তুমি এখানে 1 নাও, 2, 3 নাও, তোমার উত্তরে কোনো চেঞ্জ আসবে না। আমি ধরে নেব লাস্টের যে ভাগফলটা পেলো সেটা 1 পেয়েছে, মানে 13 1 কে 13, আর ওদিকে আমার 7 অতিরিক্ত। তাহলে জেড এর ভ্যালু কত হয়ে যাবে? জেড এর ভ্যালু হবে 13 1 কে 13 আর 7 এ 20। এবার তুমি যখন এখানে 20 পেয়ে গেলে তুমি y এর মান কত বের করবে? 20 ইন্টু 11 প্লাস 6 মানে 226 হয়ে যাবে। তারপরে তুমি x এর ভ্যালু কিভাবে বের করবে? এই যে 226 ইন্টু 7, 226 ইন্টু 7 প্লাস 5, এটা করে দেখো তোমার 1587 আসবে। অর্থাৎ সংখ্যাটা হচ্ছে মনে করে নিলাম 1587। তুমি যদি এখানে 2 নিতে 1 এর জায়গায়, তাহলে 1587 গুণিতক আসতো সংখ্যাটা। 1587 সাথে হয়তো 1 এর জায়গায় 2 গুণ থাকতো, এরকম একটা করে দেখবে। তো আমি যদি লোয়েস্ট পসিবল ভ্যালুটা নিয়েও কাজ করি, তাহলে আমার যে সব থেকে কম যেটা নাম্বার দাঁড়াচ্ছে 1587। এবার এটাকে যদি তুমি 1001 দিয়ে ভাগ দাও, তাহলে কত দূর অবধি ভাগ যাবে? 1001, 1 কে 1001, তাহলে পরে থাকবে কত? 586। তো এইটা হবে ভাগ শেষ সেক্ষেত্রে। বলছে 93p25q এটা ডিভিজিবল বাই 88, p আর q কত? 88 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ দিতে ডিভিজিবল হয় তাহলে কি হবে? 88 মানে হচ্ছে 8 ইন্টু 11। তার মানে 8 দিয়ে সেটাকে ভাগ যেতে হবে। আর 8 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে লাস্টের 3টে ডিজিট মিলে যে নাম্বার গঠিত হচ্ছে 25q, সেটাকে 8 দিয়ে ভাগ যাওয়া উচিত। দেখো 8 3 এ 24, হাতে থাকলো 1, তাহলে এখানে কত থাকতে পারে? 6 থাকতে পারে। 6 যদি থাকতো, 8 3 এ 24, 8 2 16 মিলে যেত, তাহলে q এর মান আমি 6 পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটা হলো 93p256। এবার p এর মান বের করতে হবে, তো আমাকে 11 দিয়েও ডিভিজিবিলিটি চেক করতে হবে, কারণ সংখ্যাটা 88 দিয়ে ভাগ যায়, মানে 8 দিয়েও মিলবে, 11 দিয়েও মিলবে। 11 দিয়ে ভাগ যাওয়ার ডিভিজিবিলিটির রুল কি? একটু যোগ করো, 6 আর 2 8, 8 আর 3 11, যোগ করলাম 5, 9 আর 5 14 প্লাস পি। এই দুটোর যদি বিয়োগ ফল করি, সেই বিয়োগ ফলটা সবসময় কি হওয়া উচিত? 11 মানে 0 বা 11 গুণিতক। তো 11 গুণিতক যদি হতে, 0 তো হবে না, 0 করতে গেলে কখন? এখানে তো নিশ্চয়ই এটা সবসময় পি তো একটা সংখ্যা হবে, ডিজিট হবে, তো এটা তো 14 থেকে বড়ই হবে, তো তার থেকে 11 বাদ দিলে তো 0 তো আসবে না, তো 11 কোনোদিন এটা হতে পারে না। তো এখানে আমার 22 যদি থাকে, তাহলে তার থেকে 11 বাদ দিলে আমার 11 হয়। তো এখানে 22 কখন হবে? যদি 8 থাকে। পি এর জায়গায় যদি 8 থাকে তাহলে এটা 22 হয়ে যাবে, 22 থেকে 11 বাদ দিলে 11। তার মানে এইটাকে যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে। এটা 11 এর বিভাজ্যতার নিয়ম। তাহলে আমি পি এর মান পেয়ে গেলাম 8। তো পি এর মান হচ্ছে 8 আর আমি কিউ এর মান পেয়েছিলাম 6। তো এটাই আমাকে বের করতে এখানে বলেছিল, পি আর কিউ এর ভ্যালু কত কত। বলছে 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর অন্তর গাছ বসালে তার সর্বাধিক কতগুলো গাছ বসাতে পারবা? তো গাছটা কত, রাস্তাটা কত? 1760। এবার আমি দেখো এটা এর আগে অনেকবার করিয়েছি। রাস্তা 20 মিটার অন্তর অন্তর যদি গাছ বসাও, এখানে মনে রাখতে লাগবে সবসময় যদি গাছের সংখ্যা, মাঝখানে যে ডিস্টেন্সটা হবে এরকম করতে করতে, সেই টোটাল ডিস্টেন্সটা তো 1760 হবে, কিন্তু
গাছের সংখ্যা কি হবে, একটা কি হবে, বেশি হবে না কম হবে বলো দেখি? একটা বেশি হবে, সবসময় একটা বেশি ধরবে, কারণ আমি যখন কাউন্টিং স্টার্ট করছি এইখান থেকে বলছি 1, এখান থেকে 2, অর্থাৎ এই গাছটা কিন্তু কাউন্ট করছি না, কিন্তু আমার গাছ একটা অতিরিক্ত লাগছে, একটা অতিরিক্ত গাছ বসবে। তো আমি 20 দিয়ে 1760 কে দেবো ভাগ, তাহলে 2 8 16 88। তাহলে এখানে যে গ্যাপ হবে, কি গ্যাপ গুলো হবে 88টা, কারণ 20 মিটার 20 মিটারের গ্যাপিং হচ্ছে, কিন্তু গাছ হবে একটা বেশি 89। তাহলে এক সাইডে 89 হলে দুই সাইডে কত হবে? 2 নং 18, হাতে থাকলো 1, 2 8 16 আর 17, 178টা। ওকে, বলছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান সমান। এক্স এমন একটা ন্যাচারাল নাম্বার যার ডিজিট গুলো মানে এককের ঘর দশকের ঘরে এমন এমন ডিজিট আছে যে যার স্থানীয় মান এবং প্রকৃত মান হচ্ছে সেম। স্থানীয় মান প্রকৃত মান কি মনে করো বললাম 256। তো এখানে 6, 6 হচ্ছে এককের ঘরে, এককের ঘরে মানে 6 এর প্রকৃত মান ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি? ফেস ভ্যালু হচ্ছে ওই মানটার যে মান সেটাই হচ্ছে ওর মান। 6 ভ্যালু ওকে দেখতে কিরকম? 6 কে 6 এর মতন দেখতে, তাহলে ওর মান হচ্ছে 6। 5 কে 5 এর মতন দেখতে, তো ওর মান হচ্ছে 5। 2 কে 2 এর মতন দেখতে, তো ওর ভ্যালু হচ্ছে 2, ফেস ভ্যালু 2। কিন্তু প্লেস ভ্যালু মানে তুমি কত নাম্বার পজিশনে বসিয়েছো। 6 কে আমি এককের ঘরে বসিয়েছি, তাহলে 6 এর প্লেস ভ্যালু হচ্ছে 6। কিন্তু 5 কে দশকের ঘরে বসিয়েছি, তাই 5 এর প্লেস ভ্যালু হবে 50 আর 2 এর প্লেস ভ্যালু হবে 200। এইটা হচ্ছে ওদের প্লেস ভ্যালু বা স্থানীয় মান। কিন্তু বলেছে সংখ্যাটা এরকম আছে যে ওর ফেস ভ্যালু প্রত্যেকটা ডিজিটের ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু সেম। এটা কিভাবে পসিবল হতে পারে? তুমি যে কোনো নাম্বার নিলে 1 2 3, আমি মনে করো 1 2 3 নিলাম, যে স্যার 1 এর ফেস ভ্যালু প্লেস ভ্যালু সেম আছে স্যার, এককের ঘরের অঙ্ক, এখানে ওর মানও এক, আর হচ্ছে গিয়ে ফেস ভ্যালু এক, প্লেস ভ্যালু ওর এক। ঠিক আছে, এখানে তুমি যাই বসাও না, কিন্তু কিন্তু দশকের ঘরের সংখ্যাটাতে তুমি যাই বসাও, এটা তো আমি বাদ দিলাম এককের ঘরটা, দশকের ঘরের সংখ্যায় আমি এক বসালাম, তো এটার তো ফেস ভ্যালু এক হবে, কিন্তু প্লেস ভ্যালু তো ভাই 10 হয়ে যাবে। তো কোনো রকম ভাবে পসিবল না, তুমি 2 বসালে ফেস ভ্যালু 2, প্লেস ভ্যালু 20, সেম হচ্ছে না। সেম তখনই হবে যখন সেই সংখ্যাটা একটাই ডিজিট, অনলি 1। সংখ্যাটা হচ্ছে 1। সংখ্যাটা যদি 1 হয় তাহলেই হবে ভাই, কারণ এর একক মানে ফেস ভ্যালুও যা, প্লেস ভ্যালুও তাই। এবার তুমি বলতে পারো স্যার 1 বা 2 হতে পারে, বলে স্যার আমি একই কেন বলবো, আমি 2 বললাম, মানে ন্যাচারাল নাম্বার বলেছে তো, তাহলে 2 হতে পারে। 1 নিলাম, 2 নিলাম, 3 করতে করতে আমি যদি 9 অবধি নিই, এক ডিজিটের সংখ্যা, তাহলে স্যার এই 1 যে নিলাম এর স্থানীয় মান কত? ভাই স্যার কত নাম্বার পজিশনে আছে? এককের ঘর। তো এককের ঘরে থাকলে পরে সেটাকে এর প্লেস ভ্যালু কত আর ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু মানে দেখতে কিরকম? একের মতন, তাহলে ফেস ভ্যালু 1। কত নাম্বার ঘরে আছে? এককের ঘরে, তাহলে পাশে কিছু লাগবে কি? জিরো ফিরো কিছু বসবে? বসবে না, ওই একই বসবে। এটাই হচ্ছে ব্যাপার। এককের ঘরে আছে তো ওটাই বলছে যে যেখানে থাকে সেটাই। তো এককের ঘরে যে সংখ্যাটা বসে তার ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু আমার সেম হয়, ঠিক আছে? তো যদি এটাও 2 ও বলো, তো 2 এর স্যার ফেস ভ্যালু 2, কতর ঘরে আছে? এককের ঘরে আছে, তাহলে ওর প্লেস ভ্যালু 2। তাহলে এরকম 1 2 3 4 5 6 7 8 9 হচ্ছে। তাহলে আমাকে কি বলেছে যে দেন ফর এনি হোল নাম্বার, ঠিক আছে, দেন ফর এনি হোল নাম্বার ওয়াই, আরেকটা সংখ্যা আমি নিলাম ওয়াই, যেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, তাহলে এক্স ইন্টু ওয়াই এর ভ্যালুটা কি হবে, উইল বি কি হবে? তো তুমি ওয়াই কে কি নিতে পারো, যা ইচ্ছা নিতে পারো, 0 থেকে স্টার্ট হবে। তো এই সংখ্যাগুলো আমার 1 থেকে 9 অবধি হতে পারে, তোমার কি কি উত্তর আসতে পারে? ওয়াই দিয়ে যখন তুমি গুণ মারবে একে, তুমি মনে করো ওয়াই এর মান 0 নিলে, তাহলে তুমি 0 তো নিতেই পারো, 0 দিয়ে যখন এই সংখ্যাগুলোকে গুণ করবে তোমার 0 আসতে পারে, কারণ কি বলেছে গুণ করছো। তো যখন তুমি ওয়াই দিয়ে গুণ করছো আর ওয়াই কে তুমি 0 নিতে পারো, তাহলে 0 দিয়ে তুমি গুণ মারলে তোমার একটা উত্তর কিন্তু 0 আসতেই পারে। অথবা কি বলছে, অথবা ওয়াই আসবে, অথবা বলছে ওয়াই আসবে, ঠিক আছে? ওকে, এবার তুমি যদি বলো স্যার 0 তো আসলো, কিন্তু ওয়াই কি আসছে? 0 অথবা ওয়াই আসবে বলছে, তো 0 কখন আসলো? যখন আমি ওয়াই এর মানটা 0 নিলাম। কিন্তু যদি আমি ওয়াই এর মানে অন্য কিছু নিই, 2 নিই, তখন তুমি কি দেখবে স্যার ওয়াই এর মান 2 নিলাম, এটা যদি 1 থাকে তাহলে 2 1 কে 2, সেটা তো স্যার ওয়াই এর সমান হয়ে যাচ্ছে, তার মানে হতে পারে। কিন্তু দেখো তুমি এটাকে 2 নিতে, তাহলে 2 2 4, আবার কি হচ্ছে? ওয়াই এর সমান হচ্ছে না, ওয়াই তো 2 নিয়েছিলাম, তাহলে ওয়াই এর থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে ঘটনাটা ঘটছে, আমি আমার কোনটা অ্যান্সার হবে, যে আমি যখন ওয়াই কে 0 নিচ্ছি, ওয়াই যদি আমি 0 নিই, তাহলে এগুলো যার সাথেই গুণ করো না কেন তুমি 0 পাবে, অর্থাৎ তুমি ওয়াই পাচ্ছ। 0 পাচ্ছ মানে কি? ওয়াই পাচ্ছ, যেটা দিয়ে গুণ করেছিলে। তাহলে হয় আমি গুণ করলে ওয়াই পাবো, অথবা এর পরের সংখ্যাটা নাও, 1 নাও, ওয়াই এর মান তুমি 1 নাও, 1 দিয়ে এটাকে গুণ করো, 1 1 কে 1 হবে, ঠিক আছে? 1 1 কে 1 হতে পারে, 1 2 এ 2 হতে পারে। ওকে, এবার তুমি যদি ওয়াই কে 1 নাও,
তাহলে কি হতে পারে, 1 কে 1 হতে পারে, 1 কে 1 হওয়া মানে কি ওয়াই ফেরত পেলে আবার তুমি, অথবা 1 2 এ 2 হতে পারে, 1 3 এ 3 হতে পারে, এরপরে যাই নাও না কেন তুমি হয় ওয়াই পাবে অথবা ওয়াই এর বেশি পাবে। তাহলে সেই অ্যান্সারটা হবে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু ওয়াই, হয় ওয়াই পাবো নয়তো ওয়াই এর থেকে বেশি পাবো। ঠিক, আশা করি বোঝাতে পেরেছি। ভালো লেভেলের কোশ্চেন এসছে, মানে আমি এসএসসি সিজিএল এই ধরনের করিনি, এবং অন্যান্যদের অনেকের মতো মানে পরে ইউটিউবে এসে এরকম বলবো না আরে এগুলো তো কে কোয়াকচুয়ালি ছিল। আমি জেনুইনলি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স কোশ্চেন গুলো দেখে যে এটা অনেকটাই আলাদা রকমের কোশ্চেন, ডিফিকাল্ট বলবো না, পুরো কনসেপচুয়াল কোশ্চেন করেছে, মানে নট পসিবল অত সহজে এগুলো করা। মানে আমি অনেকগুলো কোশ্চেন করতে অনেক হিমশিম খেয়েছি এবং অনেক রিটেক নিয়েছি ভিডিওটা করতে, আমাকে দেখতে হয়েছে। আমি জেনুইনলি বলছি অ্যাজ এ অ্যাসপিরেন্ট, কিছু কোশ্চেন হয়তো ইজি আছে বাট ম্যাক্সিমাম কোশ্চেন গুলো একটু আলাদা ধরনের কনসেপচুয়াল প্রচন্ড রয়েছে কোশ্চেন। 113 নম্বরে যদি আসি, 1 1 2 6 42, ঠিক আছে, পরেরটা কি হবে? তো একটু দেখা যাক কি বলছে। এখানটায় 1 1 আছে, 2, ওকে। তো 1 ইনটু 1 হতে পারে, 1 2 এ 2 হতে পারে, 2 3 এ 6 হতে পারে, কিন্তু এখানে হুট করে আবার 6 7 এ 42 হয়ে গেল। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। এটা খাচ্ছে না, তাহলে অন্য একটা পলিসি দেখি আমি, 1 এর স্কোয়ার প্লাস 0 করি, দেখো কত আসে, 1 হয়। হয়, তারপরেরটাতে আমি 1 এর স্কোয়ার প্লাস 1 করি, দেখি 2 পাওয়া যাচ্ছে। পরেরটাতে আমি 2 এর স্কোয়ার প্লাস 2 করলাম, 2 এর স্কোয়ার প্লাস 2 তো 6 হয়ে গেল। তারপরটাতে 6 এর স্কোয়ার প্লাস 6 করি তো 42 হয়ে গেল ভাই। তাহলে লাস্টেরটা 42 এর স্কোয়ার প্লাস 42 করো, তো এটা কত হয়ে যাবে, 2 এর স্কোয়ার 4, 4 2 8 2 16, 6 হাতে থাকলো 1, 1764 প্লাস 42, তাহলে 4 আর 2 6, 6 আর 4 10 হাতে থাকলো 1, 1806। তো এটা অ্যান্সার হবে 1806। আচ্ছা দেখো, 154 নম্বর কোশ্চেন বলেছে P1 P2 P3 ডট 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 Pn, এরা হচ্ছে এনটা স্বাভাবিক সংখ্যা যারা কেউ যৌগিক নয় আবার দুইও নয়। ভাই যৌগিক আর দুই যদি না হয়, তাহলে আমরা জানি যদি স্বাভাবিক সংখ্যা 1 থেকে এরকম করে চলো, তাহলে 1 তো যৌগিকও না মৌলিকও না, ও বেটাকে বাদ দিলাম, বাকি দুইটাও হওয়া চলবে না। আর বাকি যে সংখ্যাগুলো আছে তার মধ্যে থেকে যৌগিক বাদ দিলে পড়ে থাকলো কি, মৌলিক গুলো। তার মানে বিজোড় মৌলিক, 2 হচ্ছে জোড় মৌলিক, ওকে বাদ করে দিলাম, বিজোড় মৌলিক সংখ্যাগুলো 3 5 7 11 13 এগুলো। এবার বলছে এদেরকে গুণ করে আপ টু এন অব্দি যদি আমি 1 এর সাথে অ্যাড করি, একটা প্রাইম নাম্বার বা মৌলিক ভাবে দেওয়া আছে, বাট এটা পুরোপুরি ভুল দেওয়া আছে। কারণ 3 5 7 এগুলো সব কি বাচ্চা আমার, এগুলো সবাই বিজোড় সংখ্যা প্লাস মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক, এদের মধ্যে কোথাও 2 নেই। আর বিজোড় সংখ্যাগুলোকে যদি তুমি গুণ করো, ঠিক আছে, যা যা এগুলো সংখ্যা যেখানে তোমার 2 নেই কোথাও, সেগুলোকে যদি তুমি গুণ করো, তাহলে এদের গুণফল সবসময় একটা বিজোড় সংখ্যায় আসবে। এদের গুণফল সবসময় একটা বিজোড় সংখ্যা হবে। আর বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করা মানে সেটা একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। আর জোড় সংখ্যা মানে কোনগুলো, যা জোড় সংখ্যা কাকে, তা যার শেষে 2 এর গুণিতক থাকবে সেটাই জোড় সংখ্যা। 2 4 6 8 10, 2 4 6 6 8 থাকতে পারে, শূন্য থাকতে পারে, শূন্য থাকবে না কারণ এখানে শূন্য আসতে পারে যদি 9 1 10 হয়ে যায়। তো যাই হোক, মোদ্দা কথা যে সংখ্যাটা আসবে এটা একটা যৌগিক সংখ্যা হবে। এই সংখ্যাটা টোটালটা যেটা হবে সেটা আমাদের একটা বিজোড় সংখ্যা দাঁড়াবে। আর বিজোড় সংখ্যার সাথে অ্যাড যোগ করা মানে জোড় হয়ে গেল। আর জোড় সংখ্যা মানে তাকে 2 দিয়ে ভাগ যাবে, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় তাকে তো জোড় সংখ্যা বলি আমরা, ইভেন নাম্বার। তো এটা ইভেন নাম্বার হয়ে যাবে। আর ইভেন নাম্বার তো একমাত্র 2 আছে যে প্রাইম, একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে যেটা হচ্ছে 2। আর দুটাকে তো 2 তো হবেই না, 2 তো আসবেই না। কেন আসবে না, কারণ আমি যেহেতু এই P1 P2 এগুলোর মধ্যে কোথাও 2 নিইনি, তাহলে এই যে গুণফলটা সেটা 2 এর থেকে তো বড়ই হবে, স্বাভাবিক ব্যাপার। আর তার সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাহলে সেটা আমার 2 এর থেকে বড়ই আসবে আমার। ঠিক আছে, তো 2 এর থেকে বড় কোনো সংখ্যাই আমার মৌলিক নয়, তো সেটা কিভাবে ভাই মৌলিক হয়? ওকে, তো এখানে কোশ্চেনটা পুরোপুরি ভাবে গন্ডগোল রয়েছে আর কি। ঠিক আছে, নেক্সট দেখো যেটা দেওয়া আছে, বলছে একটা ভগ্নাংশ 5/8 এর সমতুল্য, ইকুইভ্যালেন্ট টু 5/8, মানে 5/8 কে কিছু না কিছু দিয়ে গুণটুন করা আছে। এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি হচ্ছে 414। তো লবের দ্বিগুণ, লবে 5/8ই আমি মনে করলাম সংখ্যাটা আমার ভগ্নাংশটা 5/8। তো লবের দ্বিগুণ করলে কত হয় ভাই, 10। আর যদি বলছে হরের লবের দ্বিগুণ আর হর 8, তো যোগ করলে কত হওয়া উচিত, 18 হওয়া উচিত, কিন্তু সেটাকে ওরা বলছে 414। তার মানে 18 ইজ ইকুইভ্যালেন্ট টু 414। 18কে আমি 414 সাথে তুলনা করতে পারি। 18 ইউনিটের মান যদি 414 হয়, তাহলে 1 ইউনিটের মান কত, বলে 18 দুনা 36, আর হচ্ছে গিয়ে 5 38, 5 8 3 54, 23। 1 ইউনিটের মান যদি 23 হয়ে যায়, তাহলে বলছে লব আর হরের মধ্যে অন্তর কত, 3 ইউনিটের। 1 ইউনিটের মান 23 হলে 3 ইউনিটের মান কত, 23 3 69। অর্থাৎ এই লব আর হরের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 69। অর্থাৎ আমরা এখান থেকেই ধরে এগিয়ে গেলাম জিনিসটাতে।
116 নম্বরে বলছে দেখো একটা ত্রিভুজ আছে যার পরিসীমার দৈর্ঘ্য বলছে 12 সেন্টিমিটার এবং যেখানে সবকটা বাহুর দৈর্ঘ্যের পরিমাপই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কতগুলা ত্রিভুজ আলাদা আলাদা ত্রিভুজ তৈরি করতে পারবে তুমি? তো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যদি 12 হয়, এখানে মেন কনসেপ্ট যেটা ইউজ হচ্ছে, পরিসীমা মানে কি 3টে বাহুর দৈর্ঘ্য সেটা 12। একটা ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি 3 নাম্বার বাহুর থেকে বড় হতে হবে। এবার 3টে মিলে যদি আমার 6 হয় তাহলে এইটাকে 12 হয়, তাহলে এইটাকে তার অর্ধেক যদি আমি করে দিই, মানে একটা বাহুকে আমি 6 ধরে নিলাম, ম্যাক্সিমাম 6 ধরতে পারি, মানে অর্ধেক করে নিই, এই দুটোকে 7 হতেই হবে। দেখো কিভাবে বলছি স্যার এটাকে 7 হতে হবে, কারণ আমি দুটো বাহুর যে সমষ্টি, দুটো বাহুর সমষ্টিকে তুমি 6 যদি নাও, মানে তুমি যদি 6 থেকে কম নাও, সাপোজ করে নাও, তুমি বললে না আমি স্যার 6 নেব, a প্লাস বি কে আমি 6 নেব, তো দুটো বাহুকে 6 নিলে 3 নাম্বার বাহুটা 6 হচ্ছে, সমান সমান হচ্ছে, এটা পসিবল না। আমাদের হতে হবে a প্লাস বি গ্রেটার দেন সি। তুমি বলে স্যার আমি তাহলে সি কে 1 নিই, তাহলে এদিকে আমি তো স্যার 11 নিতে পারি দুটো বাহুর সমষ্টিকে। এইটা আলাদা ফ্যাক্টর, বলছি মিনিমাম কত হতে হবে, a প্লাস বি এর মিনিমাম মান মানে সব থেকে ন্যূনতম মান কত হতে হবে, আমি সেটা বলছি 6 এর থেকে বেশি হতে হবে, 6 হলে চলবে না। তুমি যদি a প্লাস বি কে 6 নাও তাহলে অটোমেটিক্যালি এটা 6 হয়ে যাচ্ছে, তাহলে সমান গ্রেটার দেন কি থাকছে, থাকছে না, সমান সমান এটা হবে না। তুমি যদি তার থেকেও কমে যাও, দেখো 5 নাও, তাহলে 5 হলে পরে কত, টোটাল তো 12 হতো, তাহলে 5 এটা 7, তো এর থেকে তো বড় হওয়া উচিত, এইটাকে এর থেকে সবসময় বড় হওয়া উচিত, হবেই না, এইটা কমলে এটা বাড়তে থাকবে। তো ওই জন্য এইটাকে বড় হতে হবে, ওটাকে কম হতে হবে, তার মানে a প্লাস বি এর ভ্যালু যে কোনো দুটো বাহুর ভ্যালু সেটা আমার 6 এর থেকে বড় হতে হবে। তাহলে আমি a প্লাস বি কে আমি কি নিচ্ছি, আমি 6 এর থেকে বড় হতে পারে, কি কি আমাদের আসতে পারে দেখো, আমি a প্লাস বি কে আমি 3 আর 4 নিলাম 7, আর এটাকে নিলাম 5, 3 4 আর 5, তাহলে এইটা আমার একটা হতে পারে 3 4 5, আরেকটা হতে পারে আমার কি 4 4 4 হতে পারে, 4 আর 4 8 আর 4 12, তিনটে মিলে তো আবার 12 আসতে হবে ভাই। এবার তুমি দেখো 4 আর 4 যোগ করো, এর থেকে বড় যেভাবে করো আর কি বড় হবে। আরেকটা আমার কি হতে পারে, আরেকটা হতে পারে দেখো এটাকে 3 নিলাম, এটাকে 3 আর 5 এ 8 না, ওটা 3 5 নিলে তো তোমার ওটাও 4 চলে আসবে, ঘুরে ফিরে তো একই ত্রিভুজই দাঁড়াবে, তিনটে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি 4 আর 3 এ 7 আর 5 এ 12 আছে, আমি আর নিতে পারি এখানটায়, আমি যদি এটাকে 2 আর এটাকে 5 বলি, 2 আর 5 এ 7, আর আরেকটা বাহুকে 5 বলি, তাহলে দেখো 2 5 5, তার মানে দেখো একটা হয়ে গেল 3 4 5, এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা সমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই তিনটেই তুমি তৈরি করতে পারবে এখান থেকে মোট, ঠিক আছে। তুমি যদি আরো গঠন করতে যাও, তোমার ঘুরে ফিরে এইগুলোই আসবে, বাহুগুলো উল্টাপাল্টা আসবে, তুমি বলবে স্যার এটাকে আমি 5 নিই, এটাকে 4 নিই, এটাকে 3 নিই, তো গল্প তো একই ভাই, 3 4 5 5 4 3, তো এটার কিন্তু টোটাল তিনটে আমাদের এখান থেকে তৈরি হবে, ঠিক আছে। নেক্সট আসছি পরেরটাতে, বলছে পি গ্রেটার দেন 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে 2 এর থেকে বড় প্রাইম নাম্বার মানে সেটা হচ্ছে অড প্রাইম নাম্বার, মানে বিজোড় মৌলিক সংখ্যা, ঠিক। আর কি বলেছে, দি এসসিএফ অফ পি প্লাস 1 আর পি মাইনাস 1 কত হবে, পি প্লাস 1 আর পি মাইনাস 1 এর, তো যে কোনো একটা নাম্বার ধরে কাজ করো, 2 এর থেকে বড় 3 নাও, তাহলে 3 প্লাস 1, আর যদি আমি 3 মাইনাস 1 নিই তাহলে কত হবে, 4 আর 2। তাহলে দেখো এখানটা এদের আমাকে কি বলেছে, গসাগু, এদের যদি গসাগু নেওয়া যায় তাহলে কত আসছে, আমার 2 আসছে গসাগু। তো বলছে সেই গসাগুটা কি হবে, একের থেকে একের সমান হবে, তো একের সমান তো আসলো না, সবসময় কি একের সমান হচ্ছে, একের সমান আসলো না, আমার তো 2 আসলো ভাই, এদের দুজনের গসাগু যখন নিলাম আমি কত পেলাম, 2 পেলাম, তাহলে একের সমান তো হবে না। এবার বলছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1, 1 এর বা 1 এর থেকে বড়। আচ্ছা এটা দেখি 2 বলছে হবে, তাহলে এখানে 3 না নিয়ে অন্য একটা নিতাম, যদি আমি 5 নিতাম, তাহলে 5 প্লাস 1 আর 5 মাইনাস 1, 6 আর 4, এদের লসক এদেরটাও করো, 2 2 4, 2 3 6, বলে স্যার আবারও তো 2ই পাচ্ছি আমি, ঠিক আছে। আরেকটা যদি তুমি নিয়ে দেখো, তুমি বলবে স্যার এর পরেরটা নিই, 9 নিয়ে নিই, 9 প্লাস 1 আর 9 মাইনাস 1, সরি 9 তো প্রাইম নাম্বার নয়, তাহলে 11 নিই, 11 প্লাস 1 আর 11 মাইনাস 1, তাহলে 12 ইন্টু 10, 12 আর 10। এবার এদেরও যদি তুমি করতে যাও, বলে স্যার 2 6 12, 2 পাচ্ছে 10, আবার আমি কত পাচ্ছি, 2 পাচ্ছি, মানে প্রত্যেক ক্ষেত্রে 2 আসছে আমার, তার মানে ওকে 1 তো আসছে না। ওকে, তো এইবার এখানে যে কনসেপ্টটা তুমি বুঝতে পারছো, এখানে তুমি যাই নাও না কেন, তুমি যে ভ্যালুই নাও না কেন, যে বড় মৌলিক সংখ্যাই নাও না কেন, কি হচ্ছে আমাদের, যেহেতু তুমি একবার প্লাস 1 একবার মাইনাস 1 করছো, তাহলে যে দুটো সংখ্যা তৈরি হবে তারা পরপর দুটো যৌগিক সংখ্যা আসবে, ঠিক। মানে পি এর যখন আমি মানটা নিচ্ছি 2 এর থেকে বড় যে কোনো সংখ্যা, সেটা আমি 113 নিয়ে নিলাম বা যা নিতে পারো তুমি নিলে আর কি, তো সেক্ষেত্রে 59 নিয়ে নিলে, তো তুমি বলে 59 নাও, তাহলে 59 এর থেকে 1 বাদ দিলে তুমি পাচ্ছ 58, আর 59 এর সাথে 1 যোগ করছো যখন তুমি পাচ্ছ 60।
তার মানে যে সংখ্যা দুটো পাচ্ছ তারা দেখো পরপর দুটো যৌগিক সংখ্যা, আর পরপর দুটো যৌগিক সংখ্যা যদি তুমি গসাগু বের করো তুমি সবসময় তোমার 2 আসবে এখান থেকে উত্তর। ওকে, নেক্সট দেখো 3/10 অফ 1 সেন্টিমিটার, কি বলছে 1 সেন্টিমিটারে 3/10 কত হবে? 1 সেন্টিমিটার মানে ভাই আমি কি উত্তরগুলো দেখো মিলিমিটারে আছে বা ডেসিমিটারে আছে। তো 3/10 অফ 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে আমরা কত মিলিমিটার জানি? 10 মিলিমিটার 1 সেন্টিমিটার হয়, এটা কাটা দিলে আমার 3 মিলিমিটার আসবে। ওকে, ক্লিয়ার? আমাদের যে স্কেল থাকে স্কেলের মধ্যে ছোট 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 মিলিমিটারের দাগ থাকে দিয়ে 1 সেন্টিমিটার, আর 10টা দাগ মিলে 1 আমাদের সেন্টিমিটার হয়। তাহলে 1 সেন্টিমিটার মানে যদি 10 হয় তাকে 3/10 বের করি আমি, তাহলে আমার 3 দাঁড়াচ্ছে, 3 মিলিমিটার আসছে আমার এখান থেকে অ্যান্সার। নেক্সট দেখো একটা ওয়্যার বা একটা তার আছে 1 মিটারের তার, একে কি বলছে গণিতকে বিক্রি করা হয়, মানে একের গণিতকে। এ ওয়্যার ইজ টু বি সোল্ড ইন মাল্টিপল অফ 1 মিটার, 1 মিটার 1 মিটার করে তুমি বিক্রি করো, এইটা মাপে বিক্রি করো, বলো 1 মিটারের দাম 5 টাকা, এরকম করে বিক্রি করো। এ পার্সন নিডস সাম পিসেস অফ 85 সেন্টিমিটার, এবার লোকটার দরকার 85 সেন্টিমিটারের, মানে ও তো দোকানে গেল গিয়ে বললো আমার তো 85 সেন্টিমিটার লাগবে, কিন্তু দোকানদার বললো আমি ওরকম করে বিক্রি করি না, আমি 1 মিটার হিসাবেই আপনাকে বিক্রি করবো, সেভাবেই নিতে হবে। এবার ওর কিছুগুলো 85 সেন্টিমিটারের টুকরো দরকার, কিছুগুলো। দ্য মিনিমাম লেন্থ অফ ওয়্যার হোয়েন লস ইজ মিনিমাম, ওকে মিনিমাম কত লেন্থের ওকে তার কিনতে হবে যাতে পরে ওর লসটা মিনিমাম হয়, ঠিক আছে। এবার কতগুলো পিস লাগবে সেটা আমাকে বলেনি, বাট বলছে মিনিমাম, যেহেতু তো মিনিমাম মানে মোদ্দা কথা ওর যেহেতু 85 সেন্টিমিটারের দরকার, 85 সেন্টিমিটার দিয়ে ভাগ যাবে এরকম আমাকে নিতে লাগবে, যাতে পুরোপুরি 25 সেন্টিমিটার দিয়ে ভাগ চলে যায়। এবার তুমি অপশনে চলে আসবে, দেখো 85 সেন্টিমিটার দিয়ে ভাগ যায় কিন্তু ওকে 1 মিটার মানে 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারের হিসাবে পায়। ও যদি একটা রডের টুকরো নিতে যেত তাহলে 85 এক্সট্রা ওর 15 লস হয়ে যাচ্ছিল, ওরকম করা যাবে না। তাহলে ওকে 85 মাল্টিপালে নিতে লাগবে 85 সেন্টিমিটারের, 85 সেন্টিমিটার মনে করো ওর 10টা টুকরো হচ্ছে, তাহলে মিনিমাম মিনিমাম আমি ধরলাম 10টা টুকরো, 10টা টুকরো যদি হয় তাহলে 85 ইন্টু 10 মানে কত 850 সেন্টিমিটার, তাকে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে কত 8.5। তো এটা না অপশন দিয়ে আমরা ট্রাই করব কিভাবে, যে স্যার 4টা অপশনের মধ্যে আমি ছোট থেকে শুরু করব, ছোট কি আছে 1 মিটার আছে, 1 মিটার মানে তো 100 সেমি, তাকে তো 85 দিয়ে ভাগ দেয় যায় না, 85 দিয়ে যদি ভাগ দিতে যাও তাহলে লস বলছে কত হয়ে যাবে 15 মিটারে, তোমার কিন্তু দেখো 15 সেন্টিমিটারের এখানে তোমার লস হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে তো লসটাকে কম করতে হবে, তাহলে লস যদি আমাকে কম করতে হয় তাহলে আমি কি করব, আমি যদি এর থেকে বড়টা দেখি আমি 8.5 মিটারে আসি, তো 8.5 মিটারকে আমি সেন্টিমিটারে কনভার্ট করি 100 দিয়ে গুণ করে দিই, তার মানে 8500 সেন্টিমিটার, তার দরকার ওর 85 সেমি করে কাটতে হবে ওকে, তাহলে 100 ভাগ মিলে যাচ্ছে, তাহলে যদি মিনিমাম 8.5 মিটারের একটা নিয়ে নেয় তাহলে ওর কোনো লসই থাকবে না, পুরোপুরি সুন্দরভাবে কেটে ওখান থেকে করে নিতে পারবে, কারণ এখানে আমার কিন্তু বলা হয়নি যে ওর কতগুলো পিস দরকার, ঠিক। তো সেই হিসাবে করে মিনিমাম আমাদের এটাই দাঁড়াবে। তো এখানে এতগুলো কোশ্চেন ছিল, আরো এক দুটো কোশ্চেন ছিল যেগুলো একটু পেডাগজিক্যাল কোশ্চেন, এবং আমি যেহেতু পেডাগজি নিয়ে কাজ করি না এখন, মানে প্রাইমারি টেটের জন্য আমি সেরকম ভাবে পড়াই না তোমাদেরকে ম্যাথ, তো সেই কারণে ওটার আইডিয়া আমার অতটা নিয়ে আমি ওগুলো কিছু কোশ্চেন বাদ দিয়েছি। তো যদি আমি কনক্লুশন বলি ফাইনাল এটার তোমাদেরকে, যে এটার কোশ্চেন পেপার কিরকম ছিল, তো আমি এটাই বলবো অ্যাজ এ টিচার অ্যাজ এ স্টুডেন্টও আমি এটাই বলবো যে কোশ্চেন ওয়াজ নট টু ইজি, ঠিক আছে, কঠিন নয় কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, ইভেন আমি সত্যি করে বলছি আমাকে আমি নিজে থেকে যখন সলভ করতে যাচ্ছি অনেকগুলো কোশ্চেনের কনসেপ্ট আমাকে নিজেকে আবার ঝালাই করতে হচ্ছে যে আচ্ছা এটা তো এটা হয়, এরকম হয়, কনসেপচুয়াল কোশ্চেন এখানে কিন্তু রয়েছে এবং সেগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে, মানে গতানুগতিক আমরা অন্যান্য পরীক্ষা যেরকম করে থাকি সেরকম না। আর এরকম কোশ্চেন যখন পরীক্ষায় এসছে তো সবাই মোটামুটি ভাবে মাঠে মারা পড়েছে, ঠিক আছে, দেন এটা নয় যে তুমি পারোনি বলে ম্যাক্সিমাম সবাই করে এসছে এরকম। আর এই ধরনের কোশ্চেন সাধারণত করানো হয় না, যদি কেউ এসে বলে তোমাদেরকে আমি সব করিয়ে দিয়েছি কমন, তো জানি না সে কিভাবে কমন দিয়েছে, বাট আমি বলছি এই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন্সে কমন বলে কিছু থাকবে না যে সব কমন, ঠিক আছে, এখানে যেগুলো কোশ্চেন্স করানো হলো মোটামুটি আমি সবটাই আলাদা আলাদা টাইপ অফ কোশ্চেন্স দেখতে পেলাম, 2-4টে বাদ দিয়ে, মানে এত কোশ্চেন আজ অব্দি সলভ করেছি বাট ধরনগুলোই মোটামুটি ভাবে আলাদা লাগলো সবগুলো কোশ্চেনে। তো যাই ছিল যেমন ছিল এরকম কোশ্চেন যদি আনএক্সপেক্টেড করে ফেলে তাতে আলটিমেটলি সবারই প্রবলেমেটিক হবে, যাদের একটু কনসেপ্ট ভালো থাকবে তারা কিছু বেশি করতে পারবে, এই যা।
তো যাই হোক, যেটুকু আমি পারলাম আমার তরফ থেকে, ভুল ত্রুটি থাকতেও পারে এখানটায়, কারণ এই একটু আলাদা টাইপ অফ কোশ্চেন্স আমিও অনেকদিন পর সলভ করছি। কঠিন বলবো না, বাট একটু আলাদা টাইপ অফ। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে দেখা হবে, এবং যদি এই পুরো ম্যাথের কোর্স তোমরা আমার কাছ থেকে শিখতে চাও, ম্যাথটা ফাউন্ডেশন স্টার্ট থেকে লাস্ট অব্দি, তাহলে অলরেডি স্মার্ট ম্যাথ অ্যাপে এটার উপরে কোর্স স্টার্ট হয়েছে অনেক আগেই, এবং অনেক দূর এগিয়েছে। অনেকগুলো অ্যারিথমেটিকের চ্যাপ্টার অলরেডি কভার করা হয়েছে। স্মার্ট ম্যাথস তোমরা ডাউনলোড করে নিও। প্লে স্টোরে যদি চলে যাও, প্লে স্টোরে গেলে তোমরা পেয়ে যাবে স্মার্ট ম্যাথস অ্যাপ। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো সেখান থেকে তোমরা দেখতে পাবে 2 বছরের ভ্যালিডিটির সাথে এটা পেয়ে যাবে। এই ভিডিওতে এটুকুই থাকছে। নেক্সট ক্লাস খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। টিল দেন গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।